আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহরাব আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে অ্যাকচুয়ালি ব্র্যাক ব্যাংকের যে একটা অ্যাপ আছে ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য, আস্থা। তো এই আস্থা অ্যাপের একদম A to Z আমরা জানবো। কীভাবে আপনি ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপটিতে হচ্ছে রেজিস্ট্রেশন করবেন এবং এই আস্থা অ্যাপের মাধ্যমে আপনি কোন কোন বেনিফিটটা আপনি পেতে পারেন, প্রত্যেকটা জিনিস A to Z আমরা এই ভিডিওতে দেখব। তো আপনি যদি একজন ব্র্যাক ব্যাংক ইউজার হয়ে থাকেন, আমি মনে করি আপনার জন্য একটি মাস্ট ওয়াচ একটি ভিডিও এটি। সো ভিডিওটি মিস করবেন না যদি আপনি ব্র্যাক ব্যাংকের ইউজার হয়ে থাকেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওটির নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলে নিচ্ছি, আপনি এই আস্থা অ্যাপটি কিন্তু কয়েকটা ভার্সনেই পাবেন। আপনি যদি হচ্ছে আইফোন ইউজার হয়ে থাকেন, আপনি হচ্ছে অ্যাপ স্টোরে হচ্ছে এই আস্থা অ্যাপটি পেয়ে যাবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনি যদি কম্পিউটার থেকে আপনি আস্থা অ্যাপটি ইউজ করতে চান, আপনি যে কোনো ব্রাউজার ইউজ করে অ্যাপটি ইউজ করতে পারেন। সো যেহেতু আমি একটা ভিডিও মেক করতেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, আমি হচ্ছে কম্পিউটার ভার্সনটা ইউজ করতেছি, ওয়েব ভার্সনটা ইউজ করতেছি। প্রত্যেকটা জিনিস আপনি স্মার্টফোন দিয়েও করতে পারবেন। অ্যাপটি ইউজ করে, সেটা অ্যান্ড্রয়েড ডিভাইস হোক, সেটা হচ্ছে অ্যাপেল ডিভাইস হোক, আপনি সেম ওয়েতে করতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যদি ওয়েব ভার্সনটা ইউজ করতে চান, তাহলে অবশ্যই হচ্ছে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতেই পাচ্ছেন, astha.brakbank.com-এ যেয়ে আপনি এন্টার করলেই হচ্ছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এই ধরনের লগ ইন করার অপশানটা পেয়ে যাবেন। ব্র্যাক ব্যাংক আস্থাতে লগ ইন করার অপশানটা আপনি পেয়ে যাবেন। তো ফার্স্ট কাজ, যেহেতু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার যদি অলরেডি ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাক্টিভ করা থাকে, তাহলে তো জাস্ট এখানে ইউজার নেমটা দিয়ে কন্টিনিউ দিয়ে পাসওয়ার্ডটা দিলে আপনি লগ ইন হয়ে যাবেন। আর আপনার যদি অলরেডি ইন্টারনেট ব্যাঙ্কিংটা অ্যাক্টিভ করা না থাকে, আপনাকে রেজিস্টার্ড হতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে সাইন আপ ফর ইন্টারনেট ব্যাঙ্কিং, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরেই হচ্ছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যে থ্যাংক ইউ ফর চুজিং ব্র্যাক ব্যাংক। আর আপনাকে ওরা বলবে যে দুইটা ইনফরমেশন বা দুইটা জিনিস আপনার লাগবে। একটা হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনার ব্র্যাক ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়ে রাখছেন, যে মোবাইলে আপনার বিভিন্ন ট্রানজ্যাকশনের সময় SMS-টা আসে, সেই মোবাইল নাম্বারটা আপনার হাতে থাকতে হবে এবং আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ডিটেল থাকতে হবে। আপনার অ্যাকাউন্টের যে সাথে যে কার্ডটা আপনি পেয়েছেন, সেটা ডেবিট কার্ড, সেটা আপনার থাকতে হবে, অথবা আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে সেটা হইলেও হবে, কারণ আপনার ক্রেডিট কার্ডটা তো আপনার অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট করাই আছে। সো এই দুইটা জিনিস যদি আপনার হাতে থাকে, আপনি আপনার ব্র্যাক ব্যাংক আস্থাতে রেজিস্টার্ড হতে পারবেন, রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তো কী করবেন, ফার্স্টে এই জিনিসটা হাতে নিয়ে আপনি হচ্ছে টিকটা দিয়ে কন্টিনিউতে দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যে নিউ ইউজার রেজিস্ট্রেশন, এখানে রেজিস্টার্ড উইথ সিলেক্ট করবেন। আপনি এখানে ক্লিক করলে অপশানটা পেয়ে যাবেন, আপনি কি ডেবিট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন, আপনি কি হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন, যেটাই হোক আপনি সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন, এখানে হচ্ছে কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে আপনার সেকেন্ড যে স্টেপ, সিলেক্ট অথরাইজেশন মোড, এই অপশনটা চলে আসবে। সো এই অপশনটা আসার পরে হচ্ছে আমি এখন ওই অপশনটাতে যাচ্ছি না, বিকজ অফ আমারটা যেহেতু রেজিস্টার্ড করা আছে, আমি দিলেও আর নেবে না, বলবে যে অলরেডি রেজিস্টার্ড। সো আপনাকে আমি বলে দিচ্ছি কী করতে হবে, বাট আমি দেখাইতে পারতেছি না। সেটা হচ্ছে সিলেক্ট অথরাইজেশন মোডে গেলেই হচ্ছে SMS অপশনটা আপনি সিলেক্ট করবেন, এবং বাই ডিফল্ট অ্যাকচুয়ালি SMS অপশনটাই থাকবে। তার মানে হচ্ছে আপনি যে অথরাইজ করবেন, আপনি যে আদৌ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা এই কার্ডের মালিক কিনা, সেটা হচ্ছে ওই SMS-টা আসবে আপনার সেই রেজিস্টার্ড করা সিমে, এবং SMS-এ একটা পিন নাম্বার আসবে, যেটাকে OTP বলে, ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই SMS-এ পিন নাম্বারটা এখানে বসাইতে হবে, অপশন থাকবে বসাইতে হবে। তারপরে হচ্ছে আপনার একটা অপশন আসবে, যেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই আলফা নিউমেরিক হতে হবে, লাইক এখন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এমটা কিন্তু আমি বড় হাতের দিছি, তারপরে SOEG এগুলো ছোটো হাতের দিছি, তারপরে দুইটা ডিজিট দিছি, লাইক 2 and 3, তারপরে @ দিছি। এই ধরনের একটা মিনিমাম 8 ডিজিটের হইতে হবে আপনার পাসওয়ার্ডটা। অবশ্যই বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোটো হাতের অক্ষর থাকতে হবে, সংখ্যা থাকতে হবে, এবং সাংকেতিক চিহ্ন কোনো একটা থাকতে হবে। এই ধরনের একটা পাসওয়ার্ড হতে হবে, নাহলে কিন্তু পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট করবে না ব্র্যাক ব্যাংক।
তো স্যাম্পল হিসেবে আমি দেখাই দিলাম যে এম বড় হাতের, SOEG ছোট হাতের, 2-3 থাকবে ডিজিট এবং @ দিয়ে দিলাম সাংকেতিক চিহ্ন। তো এভাবে পাসওয়ার্ডটা দিয়ে আর হচ্ছে আপনাকে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে। ওখানে সিকিউরিটি কোশ্চেন থাকবে, কোশ্চেনগুলো দেখে অ্যান্সারগুলো লিখে আপনাকে সেভ দিতে হবে। এই অ্যান্সারগুলো আপনার কাজে লাগবে ভবিষ্যতে। যদি কখনো আপনি আপনার ব্র্যাক ব্যাংক আস্থার পাসওয়ার্ড ভুলে যান, তখন হচ্ছে এই অ্যান্সারগুলো বলতে হবে আপনাকে। যদি বলতে পারেন, আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে দেবে। তো এই হচ্ছে সিস্টেম, কীভাবে রেজিস্ট্রেশনটা করবেন। তো চলুন, রেজিস্ট্রেশন করার পরে আমরা কী দেখতে পাবো সেগুলোতে আমরা যাচ্ছি। তো রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে এই যে এখানে ইউজার নেম লেখা দেখতে পাচ্ছেন, এখানে ইউজার নেমটা দিবেন, তারপরে কন্টিনিউ দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরে ফার্স্টেই হচ্ছে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, যেখানে হচ্ছে আপনার ফার্স্টে উপরে দেখবেন ড্যাশবোর্ড লেখা আছে। ড্যাশবোর্ডের আন্ডারে হচ্ছে অ্যাকাউন্ট সেকশন আমরা আসি। অ্যাকাউন্ট সেকশনে এখানে অ্যাকাউন্ট নেমটা দেখাবে, অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে, আমি পুরো নাম্বারটা রাখি নাই, হাইড করে রাখছি সিকিউরিটি পারপাসে, আর অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখাবে। তো এই হচ্ছে ফার্স্ট ইন্টারফেসটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এই যে FDR অথবা DPS, এখানে এই সেকশনে যদি আসেন, আমরা ফার্স্ট অ্যাকাউন্টে ছিলাম, এখন FDR DPS-এ আসছি। এখানে আসলে আপনি এখানে আপনার কয়টা DPS করা আছে বা FDR করা আছে কিনা সবগুলো এখানে দেখতে পারবেন। এখানে ব্যালেন্সগুলো কারেন্ট, মানে এখন পর্যন্ত কত টাকা জমা হয়েছে আপনার FDR-এ বা DPS-এ বা FDR কত টাকা আছে, এগুলো দেখতে পারবেন। আমি হাইড করে রাখছি সিকিউরিটি পারপাসে। তো ইন্ডিভিজুয়াল যদি কোনো একটার ইনফরমেশন দেখতে চান, আপনি ক্লিক করলেই দেখতে পারবেন। লাইক এই যে দেখুন, আমি একটা ক্লিক করলাম, করার সাথে সাথে কিন্তু আমাকে দেখাচ্ছে যে এখানে ব্যালেন্সটা দেখাবে, আমি অলরেডি হাইড করে রাখছি। তো আপনি আপনারটা এখানে দেখতে পারবেন অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে ম্যাচিউরিটি ডেটটা দেখতে পারবেন, কত তারিখে ম্যাচিউরড হবে। তারপরে হচ্ছে ইন্টারেস্ট রেটটা কত করে পাচ্ছেন দেখতে পারবেন, মান্থলি ইনস্টলমেন্ট কত করে দিচ্ছেন দেখতে পারবেন, অ্যামাউন্ট অ্যাট ম্যাচিউরিটি, ম্যাচিউর হলে কত পাবেন, টোটাল টাকা সেটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে ওপেনিং ডেট, আপনি কত তারিখে বা কত সালে কত তারিখে এই DPS-টা ওপেন করেছেন সেটা দেখতে পারবেন। আপনার হচ্ছে কয়টা নাম্বার, মানে কতবার আপনি ইনস্টলমেন্ট দিয়েছেন, কতবার আপনি পে করছেন DPS-এর ইনস্টলমেন্টগুলো দেখতে পারবেন। টোটাল কতবার পেমেন্ট করতে হবে সেটা দেখতে পারবেন। তো এই হচ্ছে সিস্টেম। আপনি এখান থেকে কিন্তু আপনার DPS-এর ফুল মানে ডিটেলটা দেখতে পারতেছেন। তো তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে ড্যাশবোর্ডের আন্ডারে আরেকটা অপশন আছে। আমরা দুইটা কিন্তু দেখলাম, অ্যাকাউন্ট দেখলাম, FDR DPS দেখলাম। তারপরে আমরা ক্রেডিট কার্ড অপশন নিজে গেলে আমরা আমাদের যদি কোনো ক্রেডিট কার্ড থাকে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। লাইক আমার একটা ক্রেডিট কার্ড আছে, সেটার নাম্বারটা হচ্ছে এখানে থাকবে, আমি হাইড করে রাখছি। তো আউটস্ট্যান্ডিং থাকলে, আপনার ডিউ থাকলে এখানে দেখতে পারবেন। আর হচ্ছে ক্রেডিট লিমিট কত আছে এটা এখানে দেখতে পারবেন। লাইক আমারটা 1 লক্ষ টাকা, সো এখানে দেখাচ্ছে 1 লক্ষ টাকা। তো এখানে ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এবং আপনি যদি ক্লিক করেন এখানে, আপনি হচ্ছে ক্রেডিট কার্ডের যে দেখুন আমার ক্রেডিট কার্ডের যে প্রিভিয়াস যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সবগুলো কিন্তু ডেট ওয়াইজ এখানে আছে। যে দেখুন 17 মে হচ্ছে পেমেন্ট রিসিভ ফ্রম ইন্টারনেট ব্যাঙ্কিং, পেমেন্ট রিসিভ ফ্রম ইন্টারনেট ব্যাঙ্কিং, বাটা EFT টাকা, তারপরে ইনফিনিটি মেগামল। যাই হোক, আপনি যা যা ট্রানজ্যাকশন করবেন প্রত্যেকটা জিনিস ক্রেডিট কার্ডের যে আনবিল ট্রানজ্যাকশন বলুন, লাস্ট স্টেটমেন্ট বলুন, আপনি এখান থেকে স্টেটমেন্টগুলো ডাউনলোড করতে পারবেন, দেখতে পারবেন। তারপরে হচ্ছে পেমেন্ট হিস্ট্রি দেখতে পারবেন, মানে সব কিছু এখানে দেখতে পারবেন। এই যে ট্রানজ্যাকশন অ্যামাউন্টগুলো দেখতে পারবেন, কত টাকা বিল হয়েছে দেখতে পারবেন। যদিও আমি এগুলো হাইড করে রাখছি সিকিউরিটি পারপাসে, বাট আপনারা দেখতে পারবেন আপনারটা এখান থেকে। সো এইভাবে হচ্ছে ক্রেডিট কার্ড অপশনগুলো গেলে আপনি দেখতে পারবেন। তো আমরা 3টা অপশন দেখলাম, অ্যাকাউন্ট, FDR, তারপরে হচ্ছে DPS অথবা ক্রেডিট কার্ড, এই 3টা অপশন দেখলাম। তারপর হচ্ছে প্রিপেড কার্ড। আপনার যদি কোনো প্রিপেড কার্ড থাকে আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনার প্রিপেড কার্ডের ইনফরমেশনগুলো। তারপরে আপনার যদি কোনো লোন থাকে আপনি এই লোনের ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এই হচ্ছে ড্যাশবোর্ডের আন্ডারে এই কয়েকটা সেকশন, যেখান থেকে আপনি অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন, FDR দেখতে পারবেন, DPS দেখতে পারবেন, ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেখতে পারবেন, প্রিপেড কার্ডের ইনফরমেশন দেখতে পারবেন, লোনের ইনফরমেশন দেখতে পারবেন। তো তারপরে হচ্ছে আপনি কি দেখতে পারবেন, আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট, অ্যাকাউন্টের যে মিনি স্টেটমেন্ট বলুন, ডিটেল স্টেটমেন্ট বলুন, প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পারবেন। লাইক আমার অ্যাকাউন্ট থেকে আমি যে ট্রানজ্যাকশনগুলো করছি, কত টাকা করছি, কত তারিখে করছি, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি আপনি দেখতে চান লাইক ক্রেডিট কার্ডের স্টেটমেন্টের মতো, সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারতেছেন। আমি যদি ডিটেল স্টেটমেন্টে যাই, এই ধরনের এই যে একটা ইন্টারফেস আসবে, যেখানে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্ট চাচ্ছেন। সেটাকে আপনি ডেবিট মানে শুধু খরচটা দেখতে যাচ্ছেন, নাকি আপনার অ্যাকাউন্টে যে অ্যাড হয়েছে সেটা দেখতে যাচ্ছেন, আপনার ইচ্ছা। ডেবিট দেখতে পারবেন, ক্রেডিট দেখতে পারবেন, আপনি বোথ দিলে দুইটাই আসবে। এখানে হচ্ছে ডেট ওয়াইজ চলে আসবে, আপনি কত টাকা খরচ করছেন, কত টাকা অ্যাকাউন্টে আসছে, প্রত্যেকটা জিনিস ডিটেল স্টেটমেন্টে গেলে আপনি দেখতে পারবেন। তো এছাড়া হচ্ছে আমরা হচ্ছে চাইলে ট্রান্সফার করতে পারবো। আমরা একটু আগে ড্যাশবোর্ডে ছিলাম, তারপরে অ্যাকাউন্ট দেখলাম, এখন হচ্ছে ট্রান্সফারে আসি।
তো ট্রান্সফারে গেলে আপনি কয়েকটা অপশন দেখুন এখানে আছে, যেটা হচ্ছে ট্রান্সফার বিটুইন মাই অ্যাকাউন্ট। আপনার যদি ব্র্যাক ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি আপনার একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ব্যালেন্স কীভাবে ট্রান্সফার করবেন এই অপশনে গেলেই করতে পারবেন। আপনি সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ হচ্ছে 10 লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন আপনার নিজস্ব অ্যাকাউন্টে। আর তারপরের যে অপশনটা ট্রান্সফার উইথিন ব্র্যাক ব্যাংক, আপনার যদি ব্র্যাক ব্যাংকের অন্য কারো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেছেন সেটাও এখান থেকে করতে পারতেছেন, এবং সেটা হচ্ছে এই যে মিনিমাম হচ্ছে 100 টাকা, ম্যাক্সিমাম হচ্ছে 3 লক্ষ টাকা ম্যাক্সিমাম আপনি করতে পারতেছেন অ্যাট এ টাইম। এছাড়া আপনি যদি আদার ব্যাংক অন্যান্য ব্যাংকে ট্রান্সফার করতে চান আপনি কিন্তু করতে পারতেছেন আপনার এই আস্থা অ্যাপটি ইউজ করে আপনার অ্যাকাউন্ট থেকে। মিনিমাম 100 টাকা, ম্যাক্সিমাম হচ্ছে 10 লক্ষ টাকা, সর্বোচ্চ আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত অ্যাট এ টাইম ইনস্ট্যান্ট আপনি ট্রান্সফার করতে পারবেন। তবে এখানে কথা আছে, যদি সেটা সেই ব্যাংকটা যদি এই এনপিএসবি সাপোর্ট করে তাহলে হচ্ছে ইনস্ট্যান্ট চলে যাবে। আর আপনার যদি এনপিএসবি সাপোর্ট না করে সেই ব্যাংকটা যদি রেগুলার ট্রান্সফার করেন বিইএফটিএন এর মাধ্যমে তাহলে হচ্ছে একটু সময় লাগবে, 1-2 দিন সময় লাগে, বাট যাবে কনফার্ম। তারপরে হাই ভ্যালু ট্রান্সফার, আরটিজিএস এগুলোও যায়, বাট একটু সময় লাগে। কিন্তু এনপিএসবিটা হচ্ছে ইনস্ট্যান্ট চলে যায় সাথে সাথে। সেটা হচ্ছে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি ব্যাঙ্কই হচ্ছে এনপিএসবি সাপোর্ট করে, বাট বিইএফটিএন তো সব ব্যাঙ্কই আছেই বলাই যায়। তো এভাবে হচ্ছে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অ্যাপটির মাধ্যমে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে যে মোবাইল ওয়ালেটের আন্ডারে হচ্ছে আপনারা টাকা নিতে পারেন ইচ্ছে করলে আপনার অ্যাকাউন্ট থেকে। লাইক আপনার বিকাশের থেকে আপনি বিকাশে টাকা নিতে পারেন, আপনি রকেটে টাকা নিতে পারেন, আপনি ওকে ওয়ালেটে টাকা নিতে পারেন, আপনি আইবিএতে টাকা নিতে পারেন। তো এখানে প্রত্যেকটারই হচ্ছে একটা লিমিট থাকে। লাইক আপনি যদি বিকাশের কথা বলেন সর্বনিম্ন 50 টাকা নিতে পারবেন, সর্বোচ্চ হচ্ছে কত 30,000 টাকা নিতে পারবেন অ্যাট এ টাইম, আর ডেইলি হচ্ছে 30,000। এখানে আপনি সবগুলো ট্রানজ্যাকশন লিমিট আপনি কিন্তু দেখতে পারবেন, এখানে লেখা আছে। তারপরে বিকাশ রকেটে যদি যান 50 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আপনি নিতে পারেন। আপনি যদি ওকে ওয়ালেটে যান 100 থেকে শুরু করে 30,000। আপনি যদি আইপিতে যান 100 থেকে 50,000। তো এই হচ্ছে সিস্টেম, মানে ওয়েটগুলো এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার এই ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু এই আপনার মোবাইলের যে ওয়ালেটগুলো আছে মোবাইল ব্যাংকিং সেগুলোতে কিন্তু টাকা রিচার্জ করতে পারবেন। তারপরে যে অপশনটা আছে, আমরা যদি যাই যে বিল অ্যান্ড কার্ড পেমেন্টে যাই, আমরা এখান থেকে কিন্তু চাইলে আমাদের বিভিন্ন ধরনের বিল, ইউটিলিটি বিল দিতে পারবো। লাইক ফার্স্ট অপশনটা যেটা সিলেক্ট থাকে বাই ডিফল্ট ক্রেডিট কার্ড পেমেন্ট। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি এখান থেকে আপনার ক্রেডিট কার্ডের বিলটা দিয়ে দিতে পারবেন খুব ইজিলি, এবং সেটারও ট্রানজ্যাকশন লিমিট আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি যদি মোবাইল বা টেলিফোন বিল দিতে চান, লাইক এই যে দেখুন মোবাইল টেলিফোন বিল সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এয়ারটেল, রবি, বাংলালিংক, গ্রামীণ, টেলিটক সব চলে আসছে। সো আপনারটা যে অপারেটর সেই অপারেটরটা সিলেক্ট করে আপনি এখান থেকে কিন্তু সরাসরি মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে সরাসরি আপনার মোবাইলে রিচার্জ করতে পারবেন। আপনাকে থার্ড পার্টি ইউজ করতে হবে না, আপনাকে বিকাশে নিয়ে তারপরে মোবাইল ব্যালেন্স নিতে হবে না। আপনি সরাসরি আস্থা অ্যাপ ইউজ করে কিন্তু আপনার মোবাইলে ব্যালেন্স নিয়ে আসতে পারতেছেন। তারপরে হচ্ছে ইউটিলিটি বিলের আন্ডারে একটা অপশান আছে ওয়াসা, আপনি ওয়াসার বিল দিতে পারবেন এই আস্থা অ্যাপের মাধ্যমে। তারপরে যদি বলি আপনি হচ্ছে যদি ইন্স্যুরেন্স করেন, সেটা গার্ডিয়ান লাইফ হোক সেটা মেট লাইফ হোক, আপনি কিন্তু আস্থা অ্যাপের মাধ্যমে সরাসরি আপনার প্রতি মাসের ইনস্টলমেন্টটা আপনি দিয়ে দিতে পারতেছেন। এছাড়া আপনি টিউশন ফি দিতে পারবেন যদি আপনি ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন, বিকজ অফ ব্র্যাক ইউনিভার্সিটিটা এখানে অ্যাড করা আছে দেখতে পাচ্ছি। সো আপনি চাইলে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে আপনার টিউশন ফিটা এখান থেকেই দিতে পারবেন আস্থা অ্যাপটি ইউজ করে। সেখানেও ট্রানজ্যাকশন লিমিটগুলো দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে মেনলি আস্থা অ্যাপের প্রত্যেকটা দিক, মানে কী কী করতে পারবেন কী কী করতে পারবেন না। এছাড়া সার্ভিস রিকোয়েস্ট, ট্রানজ্যাকশন, আদার্স এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, আসলে আপনি দেখলেই পারেন। বাট যে মেইন জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম অলরেডি, ড্যাশবোর্ডের আন্ডারে কী ছিল, অ্যাকাউন্টসে কী ছিল, ট্রান্সফারে কী ছিল, বিল অ্যান্ড কার্ড পেমেন্টে কী ছিল, এ টু জেড অ্যাকচুয়ালি আপনার এখন জানা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আস্থা অ্যাপ দিয়ে আপনি এই প্রত্যেকটা জিনিস ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে এবং আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আস্থা অ্যাপটিতে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং আস্থা অ্যাপ থেকে কোন কোন ফ্যাসিলিটি আপনি নিতে পারবেন। তো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেই থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, এবং এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।